তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে জীবের বংশগতি ও বৃদ্ধি এই অধ্যায়ের কিছু পাঠ আলোচনা করা হবে। তো প্রথমে যে আমাদের বিষয়বস্তুটি আছে জীবের বৃদ্ধি আর বংশগতি, এই বিষয় সম্পর্কে আমরা প্রাথমিক কিছু ধারণা নিয়ে নিই। তো জীবের বৃদ্ধি বলতে আসলে আমরা কি বুঝি? আমরা জানি যে ভ্রূণ অবস্থায় জীব মাতৃক্রোড়ে থাকে বা গর্ভাবস্থায় থাকে, সেখান থেকে ধীরে ধীরে এই জীব পরিণত অবস্থায় হয়ে ভূমিষ্ঠ হয়। এর ফলশ্রুতিতে ধীরে ধীরে সেই সময় সাপেক্ষে বড় হয়, তার দেহের আকার, আয়তন, ওজন ইত্যাদি বৃদ্ধি পায়, তার দেহের আকৃতি বৃদ্ধি পায়। একটা সময় আসে যখন তার দেহের আকার বৃদ্ধি না পেয়ে ধীরে ধীরে তার স্থূলতা বৃদ্ধি পায়, অর্থাৎ সে মোটা হয়ে যায়। তো এই যে বিষয়বস্তু, অর্থাৎ এক জীব থেকে আরেক জীবের সৃষ্টি, এটি হচ্ছে বংশগতি, বংশগতির ধারা। এবং এই যে বংশগতির ধারা, যে জীবের জন্ম হলো, এর ফলশ্রুতিতে সে কি করে ধীরে ধীরে শিশু অবস্থা থেকে পরিণত বয়স এবং সর্বশেষ বৃদ্ধ অবস্থায় পরিণত হয়, এটি হচ্ছে জীবের বৃদ্ধি। তো আমরা জানি যে প্রতিটি প্রাণী জীবকোষে যে জীবকোষ, সে জীবকোষটি হচ্ছে গঠন এবং কাজের একক, মানে জীবের গঠন ও কাজের একক হচ্ছে কি কোষ। এই কোষগুলো মূলত বিভাজিত হয়। তো এই যে বিভাজিত হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে প্রশ্নটি বলতে পারি কোষ বিভাজন কি? মানে কোষ বিভাজন বলতে আসলে আমরা কি বুঝি? অর্থাৎ প্রত্যেকটি জীবের বংশগতির জন্য এবং বৃদ্ধির জন্য কোষের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের যে বিভাজন, সেই বিভাজন প্রক্রিয়াটাকে সাধারণভাবে কোষ বিভাজন বলা হয়। তো আমরা জেনেছি যে এই যে কোষ, এই কোষ বিভাজন সাধারণত 3 ধরনের হয়ে থাকে। তো আমরা আরেকটা প্রশ্ন লিখতে পারি কোষ বিভাজন কত প্রকার ও কি কি? তো আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে এই জীবের বংশগতি এবং বৃদ্ধি। এর জন্য আমাদের কোষ বিভাজনটা প্রয়োজন। তো এক্ষেত্রে আমরা দুটি জিনিস দেখেছি, একটি হচ্ছে বংশগতির জন্য কোষ বিভাজিত হয়, আবার আরেকটা আমরা দেখেছি যে জীবের বৃদ্ধির জন্য এই কোষ বিভাজিত হয়। তো এক্ষেত্রে আমাদের কোষ বিভাজন আগে কত প্রকার হলো? 3 প্রকারের হবে। কোষ বিভাজন প্রধানত 3 প্রকার, এটি হচ্ছে 3 প্রকার। তো প্রথমটি আমরা কি বলতে পারি কি কি ক্ষেত্রে? একটি হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস। আরেকটি হচ্ছে মাইটোসিস, আরেকটি হচ্ছে মিওসিস। তো আমরা এই 3 ধরনের কোষ বিভাজন দেখলাম, যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো এখন আমাদের এই 3 ধরনের কোষ বিভাজনের ডিটেইলস জানতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করছি অ্যামাইটোসিস কোষ বিভাজন কি। অ্যামাইটোসিস কোষ বিভাজন কি? তো আমরা ইতিপূর্বে পড়েছিলাম যে সমস্ত নিম্ন শ্রেণীর প্রাণী, অর্থাৎ অনুজীব টাইপের যে প্রাণীগুলি আছে, এই সমস্ত প্রাণীরা, এবং আমরা জানি যে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত যে প্রাণী, অর্থাৎ যেগুলি প্রাণী কি উন্নত শ্রেণীর প্রাণী। তো এই ক্ষেত্রে আমরা জানি যে অ্যামাইটোসিস কোষ বিভাজন যে হয়, এটি হচ্ছে এই নিম্ন শ্রেণীর প্রাণী যে আছে, এককোষী প্রাণী অথবা অনুজীব টাইপের যে প্রাণীগুলো আছে, তাদের কোষ বিভাজনের ক্ষেত্রে সাধারণত এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটি হয়ে থাকে। তো এবার আমাদের পরবর্তী যে ধাপটি আসছে, যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কি, আমরা জানলাম যে নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে বা অনুজীব শ্রেণীর যে প্রাণীগুলো আছে, এদের সাধারণত এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বংশগতি বা বৃদ্ধিটি সাধিত হয়। এখন আমাদের পরবর্তী প্রশ্ন আসবে মাইটোসিস কোষ বিভাজন কি? মাইটোসিস কোষ বিভাজন কি?
তো এই ক্ষেত্রে আমাদের এই যে মাইটোসিস কোষ বিভাজন, এটি আমরা বলেছি যে উন্নত শ্রেণীর যে প্রাণীগুলি আছে এই প্রাণীগুলি আসলে এদের দেহের যে বৃদ্ধি গঠিত হয় অর্থাৎ বৃদ্ধি সাধিত হয় এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এটি সাধিত হয়। তো এই ক্ষেত্রে আমাদের যে অপত্য নিউক্লিয়াস থাকে এবং মাতৃ নিউক্লিয়াস থাকে তাদের ক্রোমোজোম সংখ্যা পরস্পর সমান হয়ে থাকে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষ এবং মাতৃকোষ যে থাকে সেই অপত্য কোষ এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা পরস্পর সমান থাকে। আর এই মাইটোসিস কোষ বিভাজন সাধারণত উদ্ভিদ বা প্রাণীর দেহের দৈহিক যে বৃদ্ধি সেই বৃদ্ধির জন্য এই মাইটোসিস কোষ বিভাজনটি সংঘটিত হয়ে থাকে। তো এখন আমরা আরো দুইটি নতুন শব্দ জানলাম, একটি হচ্ছে মাতৃকোষ, একটি হচ্ছে অপত্য কোষ। তাহলে আমাদের পরবর্তী প্রশ্নটি হবে মাতৃকোষ কাকে বলে? অর্থাৎ যে কোষটি বিভাজিত হয়ে নতুন দুইটি কোষে পরিণত হবে, যে কোষটি কোষ বিভাজনে অংশগ্রহণ করবে সেই কোষটিকে আমরা সাধারণভাবে কি বলবো? এই মাতৃকা কোষ বা মাতৃকোষ বলে থাকবো। অর্থাৎ আমরা যদি একটি চিত্র দেখি যে এই একটি কোষ, এই একটি কোষের এই নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটি পর্যায়ক্রমে ধাপে ধাপে বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়েছে, তাহলে এটিকে আমরা বলবো মাতৃকা কোষ। আর এই যে নতুন দুটি কোষ উৎপন্ন হলো এদেরকে আমরা বলবো অপত্য কোষ। তাহলে এখন আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে সেটি হচ্ছে অপত্য কোষ কাকে বলে? অপত্য কোষ কাকে বলে? তো এই ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে বলতে পারি যে কোষ বিভাজনে অংশগ্রহণকৃত মাতৃকোষ বিভাজিত হয়েছে, নতুন আরো কোষ উৎপন্ন হয় তাদেরকে আমরা অপত্য কোষ বলতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের মাতৃকা কোষ এবং অপত্য কোষ আমরা জেনে নিলাম। তো ইতিপূর্বে আমি বলেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজন যে ঘটে সেই মাইটোসিস কোষ বিভাজনের ফলে মাতৃকা কোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে এবং অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে তা পরস্পর কি থাকে? সমান থাকে। এর জন্য আমাদের এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, ইকুয়েশনাল কোষ বিভাজন কাকে বলে? অথবা এটারই আমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে, সমীকরণে কোষ বিভাজন কাকে বলে? আসলে এই যে আমরা বললাম মাইটোসিস কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয় এবং এটাকে পরবর্তীতে নামকরণ করা হয়েছে বাংলায় হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। অর্থাৎ এই ক্ষেত্রে এদেরকে বলার কারণটি কি? এই ক্ষেত্রে আমরা জানি আমাদের যে কোষ বিভাজনে অংশগ্রহণ করে সেটি হচ্ছে মাতৃকোষ। এই মাতৃকোষটি আসলে কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। আর এই ক্ষেত্রে এদের মাতৃকা কোষের যে ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা তা পরস্পর সমান থাকে। আর এদের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে বিধায় এদেরকে ইকুয়েশনাল কোষ বিভাজন অথবা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়ে থাকে। তো আমাদের পরবর্তী আরেকটি প্রশ্ন আছে, এই প্রশ্নটি আমাদের আজকের টপিকের শেষ প্রশ্ন। আসলে আমরা জীবের বৃদ্ধি এবং বংশবৃদ্ধির ক্ষেত্রে সাধারণত কোষ বিভাজনটি নিয়ে আলোচনা করি এবং এই কোষ বিভাজন তিন প্রকার। এই তিন প্রকার কোষ বিভাজনের নাম কি এবং এদের কাকে বলা হয় এই বিষয় সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা নিতে হবে। এরপর এই বিভাজনগুলোর পরবর্তী যে ডিটেইলস আছে সেগুলো আমরা বিস্তারিত জেনে নেব। তো এখন আমাদের পরবর্তী যে প্রশ্নটি হবে সেটি হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন কি? মিয়োসিস কোষ বিভাজন কি? তো এই ক্ষেত্রে আমরা জানি এই যে মিয়োসিস কোষ বিভাজন আসলে
এটি উদ্ভিদের জনন কোষে সংঘটিত হয়। মেয়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দুই ধাপে সাধারণত এটি সংঘটিত হয়ে থাকে। এখানে প্রথমে হ্যাপ্লয়েড সিস্টেমে এই কোষ বিভাজন ঘটে, তারপরে ডিপ্লয়েড সিস্টেমে কোষ বিভাজন ঘটে। যখন ডিপ্লয়েড সিস্টেমে কোষ বিভাজনটি ঘটে তখন এই মাতৃকোষের যে নিউক্লিয়াস সংখ্যা থাকে সেখান থেকে অপকোষের নিউক্লিয়াস সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ ডিপ্লয়েডের ক্ষেত্রে দ্বিগুণ হয়ে যায়। ডিপ্লয়েড থেকে তখন পরবর্তীতে হ্যাপ্লয়েডে পরিণত হয়, তখন এদের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং এই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা পরস্পর কি হয়ে যায়, সমান হয়ে যায়। তো আমরা জানলাম মেয়োসিস কোষ বিভাজনটাকে দুটি ধাপে সম্পূর্ণ হয়ে যায়, ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড। তো আরেকটি প্রশ্ন আমাদের হতে পারে মেয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মেয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে? তো এই ক্ষেত্রে আমরা জানি যে এই উদ্ভিদের বংশগতির ক্ষেত্রে সাধারণত মেয়োসিস কোষ বিভাজন ঘটে, অর্থাৎ একটি উদ্ভিদ থেকে বা প্রাণী থেকে নতুন ওই একই প্রজন্মের একই প্রজাতির আরেকটি প্রাণী যখন উৎপন্ন হয় বা সৃষ্টি হয় বা জন্মগ্রহণ করে তখন আমাদের এই মেয়োসিস কোষ বিভাজনটি ঘটে। আর এর জন্য এই মেয়োসিস কোষ বিভাজন সাধারণত উদ্ভিদ বা প্রাণীদের যে জাইগোট আছে বা জনন অঙ্গ আছে সেখানে এই মেয়োসিসের কোষ বিভাজনটি ঘটে। তো আজকের ক্লাসে আমরা এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনের প্রাথমিক ধারণা সম্পর্কে জানলাম, এর সংজ্ঞাগুলি জানলাম, এদের নামকরণগুলি জানলাম। আশা করি আজকের ক্লাসটা ভালো বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি পাঠগুলো নিয়ে তোমাদের সাথে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, বাসায় থাকো, বেশি বেশি পড়াশোনা করো, মা বাবার প্রতি যত্নশীল হও আর মিথ্যা বলা পরিহার করো। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।